শুরু করছি প্রভাবতী দেবী সরস্বতীর লেখা গল্প গুপ্তঘাতক। আজকে তার চতুর্থ পর্ব। গল্প পাঠে আমি দীপালি। আউটরাম ঘাটে যখন জাহাজ আসিয়া পৌঁছাইল তখন মিস্টার চৌধুরী শান্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন। সেই মুহূর্তে তাহার মনে হইল উপস্থিতকার মতো বিপদ কাটিয়া গেল। পরের জন্য প্রস্তুত থাকা ইহার পর সম্ভব হইবে। কাষ্ঠপাদুকা যে রাতে অপহৃত হয় সেই রাত্রেই মিস্টার চৌধুরীর জ্বরটা বেশি করিয়া আসে। 2 দিন তিনি বিছানায় পড়িয়া কাটাইয়াছেন। এই 2 দিন কৃষ্ণা এক মুহূর্তের জন্যেও তাহার সান্নিধ্য ত্যাগ করে নাই। তাহার বয়স মাত্র 16-17 বৎসর। সচরাচর বাঙালির ঘরে এই বয়সের মেয়েরা যেমন ভীরু, নম্র বা শান্ত হয়, কৃষ্ণা তেমন ছিল না। বাঙালির ঘরে এ বয়সে ছেলেরা যেমন হয়, কৃষ্ণা তেমনও ছিল না। পিতার শিক্ষায় সে ইহার মধ্যে অনেক কিছু জানিয়া শুনিয়া ফেলিয়াছে। স্ত্রীর বাঙালি মেয়ে সুলভ ভীরুতা ও কমনীয়তা মিস্টার চৌধুরী কোনো রকমে সহিয়া গেলেও একমাত্র এই কন্যাকে নিজের মনের মতো করিয়া গড়িয়া তুলিবেন, এই ছিল তাহার একান্ত ইচ্ছা। এই বয়সে কৃষ্ণা মাতৃভাষা ছাড়াও আরও 5-7টি ভাষা শিখিয়াছে। কেবল শিখিয়াছে বলিলেই হইবে না, যে কোনো ভাষায় সে অনর্গল কথা বলিতে পারে, পড়িতে পারে। পিতা তাহাকে অশ্বারোহণে পারদর্শিনী করিয়াছেন। মোটর সে নিজেই চালায়। পিতার সহিত বর্মার জঙ্গলে সে বহু শিকার করিয়াছে। উপযুক্ত ব্যায়ামের ফলে তাহার দেহ সুগঠিত, শক্তিশালিনী। দেহে যেমন তাহার অটুট শক্তি, অন্তরে তাহার তেমনি অকুত সাহস। মায়ের আকস্মিক মৃত্যু তাহাকে কতকটা দমাইয়া দিয়াছিল, এ কথা সত্য। পিতার জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটিয়াছে, তাহাও সে শুনিয়াছে। তিনি যে কত বড় বিপদে পড়িয়া অতি গোপনে তাহাকে লইয়া বাংলায় চলিয়াছেন, তাহাই মাত্র সে জানে না। পিতা তাহাকে জানান নাই। নিজের শক্তিতে বিশ্বাসী কৃষ্ণা কেবল হাসিল। নিজের মনেই বলিল, মা মারা গিয়ে বাবা দুর্বল হয়ে পড়েছেন কিনা, তাই ছায়াকে কায়া বলে ভয় পান। অনেক কথা উড়াইয়া দিলেও সে রাত্রে জাহাজের জানালা পথে যে হাতখানা দেখা গিয়েছিল এবং যে কঠোর কর্কশ হাসি সে শুনিয়াছিল, তাহা সে উড়াইয়া দিতে পারে না। তথাপি তাহার মনে সন্দেহ জাগে। হয়তো পিতার গল্প শুনিতে শুনিতে তাহার ঘুম আসিয়াছিল। ঘুমের ঘরে সে বিভীষিকাময় একটা দুঃস্বপ্নই দেখিয়া থাকিবে। কিন্তু গুলি করিয়াই সে ছুটিয়া জানালার কাছে গিয়াছিল। টর্চের আলোয় চারিদিক দেখিয়াছিল, কিছুই দেখা যায় নাই। পরদিন সকালে আবার সে জানালা পথে মুখ বাড়াইয়া চারিদিক দেখিয়াছিল। জানালার নিচে মস্ত বড় 2টা কড়া ছাড়া আর কিছু দেখা যায় নাই। একটা সম্ভব হইতে পারে যে কোনো লোক সেই কড়া ধরিয়া যদি জানালা পথে হাত বাড়ায়, কিন্তু তাহাও যে অসম্ভব। 10-12 হাত নিচে বে অফ বেঙ্গলের অথই জল, তাহার উপর ভাসিতেছে জাহাজ। কেবিনের এধারে জল হইতে উঠিবার বা আসিবার কোনো পথ নাই। কড়া ধরাই দুঃসাধ্য। জল হইতে লাফাইয়া 10-12 হাত উপরে কেহ কড়া ধরিতে পারে না। পিতার তখন জ্বর আসিতেছিল, সামান্য একটু জ্বর ছিল। তাহার উপর বেশি জ্বর আসার সময় তাহার চিত্তবিভ্রম, মস্তিষ্ক বিভ্রম, দৃষ্টি বিভ্রম ঘটা এমন কিছু বিচিত্র নয়। ফুচু যে কাষ্ঠপাদুকার কথা বলিয়াছিল, কৃষ্ণা তাহা দেখে নাই, সে সম্বন্ধে কিছু জানেও না। কৃষ্ণা ভাবে কাষ্ঠপাদুকার কথা পিতার মনে নাই, তাই হয়তো বর্মার বাড়িতেই পড়িয়া আছে। আর বুদ্ধদেবের পাদুকা কৃষ্ণা হিসাব করিয়া দেখিল, বুদ্ধদেব
কত বৎসর পূর্বে জন্মগ্রহণ করিয়াছিলেন? প্রায় 2500 বৎসর পূর্বের কথা। সে কাষ্ঠপাদুকা নাকি আজও আছে। কৃষ্ণার হাসি পায়। এখন অসুস্থ পিতাকে কোনো কথা জিজ্ঞাসা করা চলে না। তিনি সুস্থ হইলে, শক্তি পাইলে তাহাকে পরে জিজ্ঞাসা করিলেই চলিবে। সব ব্যাপারটাই কৃষ্ণা ফুৎকারে উড়াইয়া দিল। পিতা শত্রুর কথা বলিয়াছেন। অমন শত্রু পুলিশের অনেকেই থাকে। রেঙ্গুনে থাকিতে হয়তো ভয়ের কারণ ছিল, কলকাতায় আর সেসব ভয় নাই। মিস্টার চৌধুরীর শ্যালক বাড়ি পরিষ্কার করিয়া রাখিয়াছিলেন। মিস্টার চৌধুরী কন্যাসহ সেই বাড়িতে গিয়া উঠিলেন। এখানে কৃষ্ণার মামা মিস্টার চৌধুরীর পত্রানুসারে দিন 15 আগে আসিয়া সংসার পাতিয়া বসিয়াছেন। 2 জন দারোয়ান নিযুক্ত হইয়াছে। বিশেষ জানাশোনা দাসী রাখা হইয়াছে। নিজের দেশে আত্মীয় স্বজনের মধ্যে আসিয়া মিস্টার চৌধুরীর বুক হইতে একটা ভারী বোঝা নামিয়া গেল। কৃষ্ণা হাসি মুখে বলিল, আপনার যা ভয় বাবা, যেন জাহাজেই একটা বিপদ ঘটবে। এই তো কটা দিন কেটে গেল, জাহাজে কিছুই তো হলো না। নামবার সময় পর্যন্ত আমি সেই বার্মিজ লোকটার উপর দৃষ্টি রেখেছিলুম। বেশ শান্তভাবেই সে তার জিনিসপত্র নিয়ে নেমে গেল। যাবার সময় বার কয়েক আমাদের দিকে চেয়েছিল বটে, সেটা কেবল চাওয়া মাত্র। মিস্টার চৌধুরী বলিলেন, আর সে যে দাশগুপ্তের লাগেজগুলো জাহাজে পরীক্ষা করে বেরিয়েছিল? কৃষ্ণা বলিল, সেটা তার কৌতূহল। মিস্টার চৌধুরী বলিলেন, আর সাপের মতো চাউনি? কৃষ্ণা বলিল, স্বাভাবিক মাত্র। গম্ভীরভাবে মাথা দুলাইয়া মিস্টার চৌধুরী বলিলেন, কেবিনের জানলার ভিতরে একখানা হাত? কৃষ্ণা বলিল, ওটা নেহাত ভুল বাবা। আপনার তখন জ্বর আসছিল, কিছু একটা ধারণা করে ভয় পেয়েছেন। আমারও ঘুম এসেছিল। কি দেখেছি, তন্দ্রা ভাঙতেই উঠে তখনই সব দেখেছিলুম। তারপর সকালে সেদিকটা আবার দেখলুম, কিছুই দেখতে পেলুম না। জল দিয়ে সেখানে 10-12 হাত উপরে মানুষ কোনোদিন উঠতে পারে না, লাভ দিয়েও নয়। কাজেই মাতুল প্রণবেশ গোবেচারি গোছের লোক অনেক কিছু অসম্ভবকেও তিনি সম্ভব করিয়া লইতে পারেন। মাথা চুলকাইয়া তিনি বলিলেন, মানুষ না হয়ে অন্য কিছুও তো হতে পারে। কৃষ্ণা জিজ্ঞাসা করিল, অন্য কিছু মানে? প্রণবেশ বলিলেন, কোনো প্রেতাত্মা। কৃষ্ণা হাসিয়া উঠিল, বলিল, কাহার প্রেতাত্মা মামা? ভাগিনেয়ীর হাসিতে মামা ক্ষুব্ধ হইলেন, মনে মনে কিছু রুষ্টও হইলেন। বলিলেন, প্রেতাত্মা না হোক, দেবতা তো হতে পারেন। ধর বুদ্ধদেবেরই আত্মা। তিনি হয়তো খড়মের মায়া ছাড়তে পারেননি, তাই সে জোড়া নিয়ে গেলেন। বলবে, বুদ্ধদেব যে গৌরবর্ণ ছিলেন, ইতিহাস তারই প্রমাণ দেয়। কিন্তু দেবতারা যে ইচ্ছামতো ঘন কালো রঙও নিতে পারেন, তা আমরা অনেক শুনেছি। হ্যাঁ, আগে জিজ্ঞাসা করি, বলুন তো চৌধুরী মশাই, খড়মটা কি কাঠের ছিল না হাতির দাঁতের? সেকেলের রাজারা নাকি হাতির দাঁতের পাদুকা ব্যবহার করতেন। সে যুগের সেরা বীর আলেকজান্ডার নাকি? কৃষ্ণা বাধা দিল, বলিল, আলেকজান্ডার হাতির দাঁতের পাদুকা ব্যবহার করেছিলেন, তাই তো বলছেন মামা। প্রণবেশ এবার আর রুষ্টভাব গোপন করিতে পারিলেন না। বলিলেন, করেননি? আমি বলছি, সেকালে দরজা জানলা পর্যন্ত হাতির দাঁতে তৈরি হতো, আলমারি, বুক সেলফ, আরও কত কি। জুতো হওয়াটা এমন কিছু বিচিত্র নয়। এই যে ইতিহাস প্রমাণ দিচ্ছে, এই সেদিনের কথা। লর্ড হেস্টিংসের স্ত্রী মেরিয়ানা যখন ভারতবর্ষ ছেড়ে ইংল্যান্ডে যান, তখন এক জাহাজ ভর্তি হাতির দাঁতের তৈরি জিনিস নিয়ে গিয়েছিলেন। তুমি কি প্রমাণ করতে চাও তার মধ্যে হাতির দাঁতের কাষ্ঠপাতুকা ছিল না? আমি বলবো হ্যাঁ, মেরিয়ানা হাতির দাঁতের জুতো পরে কলকাতা ত্যাগ করেছিলেন। মামার সঙ্গে তর্ক করিয়া কোনো লাভ নাই। কৃষ্ণা সে প্রসঙ্গ ছাড়িয়া দিল।
উদাসভাবে বলিল, হতে পারে। বিজাতির হাতে দেবতার পাদুকা পরায় দেবতা ক্রুদ্ধ হয়েছেন, তাই অসম্ভবকে সম্ভব করেও নিয়ে গেলেন। মিস্টার চৌধুরী নীরবে ছিলেন। বলিলেন, ধরলুম, অন্ততপক্ষে তর্কের খাতিরে মেনে নিলুম। সে রাত্রে জ্বরের ঝোঁকে আমি বিভীষিকা দেখেছি, তুমিও স্বপ্ন দেখেছ, কিন্তু সে খড়ম জোড়াটা যে ছোট বাক্সেতে ভরে পুচু সেখানে রেখে গেছে, সেটা তো আর স্বপ্ন বা মিথ্যে নয় কৃষ্ণা। কৃষ্ণা বলিল, আমার মনে হয় বাবা, ফুচু যাওয়ার সময় সেটা লুকিয়ে নিয়ে গেছে। ফুচুও বার্মিজ, সেও বৌদ্ধ, তাদের দেবতার জিনিস যে আমরা নিয়ে চলে আসব, সে কখনো তা মেনে নিতে পারে না। আহতভাবে মিস্টার চৌধুরী বলিলেন, কিন্তু আমিও তো তোমার ও কথা মেনে নিতে পারলুম না কৃষ্ণা। ফুচুর মতো বিশ্বাসী অনুরক্ত চাকর আর কোনো জাতের মধ্যেই মিলবে না, এ কথা আমি লক্ষবার বলবো। তুমি জানো না, তুমি জন্মাবার আগে সে আমার কাজে লেগেছে। এ পর্যন্ত একান্ত বিশ্বাসী হয়েই সে কাজ করেছে, কখনো এমন কিছু পায়নি যাতে তাকে এতটুকু সন্দেহ করতে পারা যায়। ফুচুর নামে যা তা বললে আমি কোনোদিনই বিশ্বাস করতে পারবো না। প্রণবেশ বলিলেন, তাকে সঙ্গে আনলেন না কেন? মিস্টার চৌধুরী বলিলেন, নিজের দেশ আত্মীয় স্বজন ছেড়ে কেউ একা বিদেশে যেতে চায় না। কৃষ্ণা চুপ করিয়া রহিল। সত্যিই কি ফুচু দোষী? কৃষ্ণা যা অনুমান করছে সেটা কি সঠিক, নাকি মিস্টার চৌধুরী যা বলছেন সেটাই ঠিক? এতদিনের বিশ্বাসী চাকর ফুচু কি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে, নাকি এর পিছনে আরও গভীর কোনো রহস্য আছে? জানতে গেলে শুনতে হবে পরবর্তী পর্ব। আজ তাহলে এতটুকুই থাক।